সবুজ মাহমুদ, একেবারে সকাল থেকে আপনি ছিলেন এবং আমরা জানি এই গাড়ি বহরের সামনে আমাদের আরেক সহকর্মী আবু সুফিয়ানও আছেন। আমরা তার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করব এবং যে নজিরবিহীন নিরাপত্তা বলয় আমরা দেখতে পাচ্ছি, অপেক্ষমান সাধারণ মানুষ এখন সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আছেন। আর একটা ছবিতে আমরা সেটাও দেখতে পাচ্ছি, ধীরে ধীরে ওসমান হাদিকে বহনকারী সেই গাড়িটি এগিয়ে যাচ্ছে। এবং আপনি বলছিলেন যে আসলে ময়নাতদন্ত শেষ হওয়ার পর আর দেরি করেনি মার্কাজুল ইসলাম, যতটুকু পারা যায় খুব দ্রুততর সময়ের মধ্যেই নির্ধারিত সময়টাকে মাথায় রেখেই ওসমান হাদির মরদেহটিকে গোসল করানো হয়েছে। তারপর সেখানে কাফন পরিয়ে সেই ফ্রিজিং ভ্যানে করেই ঠিক এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে সংসদ ভবন প্রাঙ্গণে, যেখানে ইতোমধ্যেই সর্বস্তরের মানুষ আসলে উপস্থিত হয়েছেন। অনেকে আসলে অপেক্ষা করছিলেন যে এই গাড়ি বহরের সাথে করেই যাবেন, বোধ করি তারাও সেখানে পৌঁছেছেন এবং আপনার মাধ্যমে সেই ছবিটা তো দেখতেই পাচ্ছি। সবুজ, এখান থেকে যারা আসলে যাবেন সংসদ ভবনে, তাদের তো আপনি বলছিলেন বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, কারণ নিরাপত্তার স্বার্থেই ব্যাগ বহন করার ক্ষেত্রে এক ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, ভারী বস্তু বহন করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কতটুকু আসলে মানছেন যারা এখান থেকে যাচ্ছেন? একটু সার্বিক চিত্রটা আমাদেরকে জানাবেন। নিরাপত্তার বিষয়টা তো এখানে একটা বড় ইস্যু এবং সেই খবরটাও আমরা জানবো। আমরা বোধহয় আরেক সহকর্মী আবু সুফিয়ানের সঙ্গে যুক্ত হতে পেরেছি। আবু সুফিয়ান, আপনি গাড়ি বহরের সামনে আছেন, আপনার মাধ্যমে আমরা সামনে চিত্রটা দেখতে পাচ্ছি। আর কতক্ষণ লাগতে পারে আসলে সংসদ ভবনের পৌঁছাতে? কি দেখছেন চিত্রটা? রাকিব, এই মুহূর্তে আমরা শহীদ ওসমান হাদির বহনকারীর যে মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সটির খুব কাছাকাছি রয়েছি। আমাদের কয়েকটি গাড়ি আগেই সেই অ্যাম্বুলেন্সটি রয়েছে, আমরা সেটি অনুসরণ করছি। এই হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে মর্গ, সেখান থেকে কিন্তু অ্যাম্বুলেন্সটি রওনা দিচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে এবং সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে বেলা 2টায়। সেই উদ্দেশ্যে কিন্তু প্রায় 1 ঘন্টা আগে, নির্ধারিত সময়ের মধ্যে যেন জানাজা অনুষ্ঠিত হয়, সেজন্য কিন্তু 1 ঘন্টা আগেই সে হৃদরোগ ইনস্টিটিউট থেকে কিন্তু জানাজার উদ্দেশ্যে সেই হাদির যে মরদেহ, সেই মরদেহটি নিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা যে গণভবন, সেই গণভবন এলাকায় কিন্তু ইতিমধ্যে চলে এসেছি এবং আমরা খুব কাছাকাছি আছি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার কাছাকাছি। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। লাইভ আছে কিন্তু। একদিকে হাদিকে বহনকারী যেই গাড়ি বহরটি এগোচ্ছে, অন্যদিকে রাস্তার ফুটপাত দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জনসাধারণ যারা হাদিকে ভালোবাসেন এবং হাদির যেই আদর্শ ছিল সেই আদর্শকে ধারণ করেন, তাদের কিন্তু দেখতে পাচ্ছি তারা পায়ে হেঁটে সংসদ ভবনের দিকে এগোচ্ছেন এবং তাদের মধ্যে আমরা আসলে কোনো ক্লান্তি দেখতে পাচ্ছি না। দীর্ঘ 5-6 কিলোমিটার পর্যন্ত তারা হেঁটে আসছেন এবং আজকে সকাল 10টা থেকে কিন্তু জাতীয় সংসদ ভবনের সামনে আমরা মুসল্লিদের আনাগোনা দেখতে পেয়েছি এবং তারা কিন্তু উপস্থিত হয়েছেন। সংসদ ভবন এলাকার যে জনসমাগমের বিষয়টি রয়েছে সেটি কিন্তু আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। তবে সড়কে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু এখনো আসছেন এবং মানুষের চলাচল এখনো কিন্তু স্বাভাবিক রয়েছে। মানুষ এখনো বিপুল পরিমাণ মানুষ পায়ে হেঁটে জাতীয় সংসদ ভবনের দিকে এসে পৌঁছানোর চেষ্টা করছেন এবং যার ফলে কিন্তু এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের যে মূল এরিয়া দক্ষিণ প্লাজার দিকে শরীফ ওসমান হাদিকে বহনকারী যেই বহরটি রয়েছে সেটি কিন্তু আসলে এই মুহূর্তে প্রবেশ করেছে। এই জায়গাটিতে আসলে খুব বেশি দূর যাওয়ার অনুমতি নেই, যার ফলে আসলে গণমাধ্যম কর্মীদেরকে এখানেই থেমে যেতে হবে। শরীফ ওসমান হাদির লাশবাহী ফ্রিজিং গাড়িটি এই মুহূর্তে জাতীয় সংসদের যেই প্লাজা রয়েছে দক্ষিণ প্লাজায় আসলে প্রবেশ করছে এবং সকল ধরনের রাষ্ট্রীয় নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে শরীফ
শরীফ ওসমান হাদী তার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্য তথা শহীদের যে জানাজা রয়েছে এই জানাজায় আসলে তিনি যাচ্ছেন এবং তিনি সেই জানাজার সংবর্ধনা নিতে, ধর্মীয় সংবর্ধনা নিতে তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার দিকে এই মুহূর্তে তাকে বহনকারী ফ্রিজিং গাড়িটি এই মুহূর্তে আসলে জাতীয় সংসদ ভবনের দিকে ঢুকেছে। এবং আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা থাকার কারণে আসলে পর্যাপ্ত নিরাপত্তা, যেহেতু হাদীর উপর হামলা হয়েছিল এবং এখনো হামলার আশঙ্কা থেকে আসলে পর্যাপ্ত নিরাপত্তার কথা বিবেচনা করে সকলকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যারা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন এবং এই বহরের সঙ্গে যারা রয়েছেন শুধুমাত্র তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং শরীফ ওসমান হাদীর যেই বাহনটিতে এই মুহূর্তে তিনি আছেন, ফ্রিজিং গাড়িতে, সেটি এই মুহূর্তে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার দিকে প্রবেশ করেছে এবং লক্ষ মানুষ যারা এই মুহূর্তে অপেক্ষা করছেন জাতীয় সংসদের ভেতরে তাকে সবশেষ বিদায় জানাতে, জানাজার মাধ্যমে তাকে সংবর্ধনা দিয়ে মহান রবের কাছে বিদায় জানাতে, তারা কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছেন এবং শরীফ ওসমান হাদী সেই সংবর্ধনা নিতে জাতীয় সংসদ ভবনের দিকে প্রবেশ করছেন। এবং আবারও বলে রাখি যে এই উদ্দেশ্যে কিন্তু যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। আমরা পুলিশের নিরাপত্তা দেখেছি, এসএসএফ মোতায়েন করা হয়েছিল এবং একই সাথে পুলিশ বাহিনীও কিন্তু যথেষ্ট সরব ছিলেন, যার ফলে কিন্তু কোনো ধরনের নির্বিঘ্ন অবস্থাতেই আমরা বলবো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে শরীফ ওসমান হাদীকে বহনকারী যেই গাড়ি বহর রয়েছে সেটি জাতীয় সংসদ ভবনের দিকে ঢুকেছে। এর আগে আমরা দেখেছি যে সকালে সরদি মেডিকেল কলেজ হাসপাতালে আসলে শরীফ ওসমান হাদীর মরদেহটি নিয়ে যাওয়া হয়, ময়নাতদন্ত সেখানে সম্পূর্ণ হয় এবং এরপর আবারও নিয়ে আসা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখান থেকে আবারও সেখান থেকে সে আর কখনো হাসপাতালে যাবে না, এই তার শেষ হাসপাতাল যাত্রা ছিল। সেই হাসপাতাল থেকে আজ তিনি এখন ধর্মীয় সংবর্ধনা নিতে তথা তার জানাজা হবে। এখানে লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন, সেই মানুষদের ভালোবাসায় সিক্ত হতে তিনি এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে তিনি প্রবেশ করেছেন। জাতীয় সংসদ ভবনে তার গাড়ি বহরটি প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করায় আসলে এই যাতায়াতটি কিন্তু আমরা নির্বিঘ্ন আমরা দেখতে পেয়েছি। শরীফ ওসমান হাদীকে যেই সংবর্ধনা সাধারণ মানুষ দিতে চায়, যেই সংবর্ধনা দিয়ে তাকে বিদায় জানাতে চায়, সেই সংবর্ধনা জানাতে এখনো আমরা দেখতে পাচ্ছি যে সড়কের ওপাশটাতে এখনো সাধারণ মানুষ আসলে সংসদ ভবনের দিকে যাচ্ছে এবং এই যাত্রা হয়তো আরো ঘন্টা, যেহেতু 2টো বাজে, দুপুর 2টায় এই দুপুর 2টায় জানাজার কথা রয়েছে, সুতরাং দুপুর 2টা পর্যন্ত সাধারণ মানুষের কিন্তু যেই যাতায়াত সেটা কিন্তু চলতেই থাকবে। এবং আমরা ধারণা করছি যে এই জানাজাটি একটি স্মরণীয় জানাজা হয়ে থাকবে, অর্থাৎ একই সঙ্গে কাউকে বিদায় জানানো এবং একই সঙ্গে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছুর প্রতি একাত্মতা পোষণের একটি উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে শরীফ ওসমান হাদীর জানাজার বিষয়টি। আমরা আসলে এখনো দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ কিন্তু সেই গাবতলী থেকে এদিক থেকে পথ দিয়ে আসছেন এবং ঢাকার যতগুলো প্রবেশ পথ আছে সবগুলো প্রবেশ পথ দিয়ে কিন্তু শরীফ ওসমান হাদীকে সংবর্ধনা জানাতে তথা তার জানাজা শেষ করতে কিন্তু সাধারণ মানুষ এখান দিয়ে যাচ্ছে। প্রতিটি সড়ক দিয়ে এই মুহূর্তে জাতীয় সংসদের দিকে একটা উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং আমরা একটু কথা বলার আসলে চেষ্টা করব। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। শরীফ ওসমান হাদীর জানাজায় অংশগ্রহণ করতে এসেছেন মনে হচ্ছে, কোথা থেকে এসেছেন? আমি এসেছি ঢাকা রামপুরা থেকে ঢাকা থেকে এসেছি। রামপুরা থেকে এখান থেকে আমি চলে আসছি, জাস্ট আমার জানাজা পড়ার ইচ্ছে এবং প্রয়োজন মনে করেছি, এই জন্য আমি চলে এসেছি। এরকম অসংখ্য মানুষ কিন্তু আজকে ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে তারা পায়ে হেঁটে এবং রিক্সা যোগে বা কোথাও যেখানে গণপরিবহন চলছে সেখানে গণপরিবহনের মাধ্যমে তারা আসছেন এবং তারা দেখতে পাচ্ছে। আমরা কিন্তু আরও একটু কথা বলার চেষ্টা করব আরও কয়েকজনের সঙ্গে। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। শরীফ ওসমান হাদীর জানাজায় অংশগ্রহণ করতে এসেছেন, কোন প্রত্যাশা নিয়ে এসেছেন? শরীফ ওসমান হাদী ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করতে এসেছি কোন প্রত্যাশা নিয়ে? প্রত্যাশা আমাদের তার মৃত্যুর পরে নয়, তার শহীদি মর্যাদার পরে নয়, প্রত্যাশা ছিল সে যখন জীবিত ছিল। আমাদের এই জাতির সারা পরবর্তী বাংলাদেশের প্রত্যাশাটা কি? পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা হচ্ছে হাদীকে এক্সাম্পল হিসেবে দাঁড় করাতে হবে, উদাহরণ হিসেবে, একটা সত্যের মাপকাঠির প্রতীক হিসেবে হাদীকে দাঁড় করাতে হবে।
হাদির মনের ভিতরে কি চলতো, হাদির বয়ান কি ছিল, দেশের মানুষের জন্য তার মায়া, তার ত্যাগ, মৃত্যু ভয়কে উপেক্ষা করে প্রতিদিন প্রতিক্ষণ রাজপথে লড়াকু সৈনিক যেভাবে আমাদের পথ দেখিয়ে দিয়ে গিয়েছে। আগামীর আবু সুফিয়ান, আপনার মাধ্যমে আসলে এই সাধারণ মানুষ যারা এসেছেন তাদের কথাগুলো আমরা শুনছিলাম এবং সকাল থেকে শাহবাগের যারা জড়ো হচ্ছিলেন তাদের বক্তব্যগুলো আমরা শুনছিলাম। প্রত্যেকে আসলে একটা জায়গায় গিয়ে সবাই একত্রিত এবং একমত যে ওসমান হাদি হয়তো চলে গেছেন, তিনি আর ফিরবেন না, এই যাত্রায় তার শেষ যাত্রা। কিন্তু ওসমান হাদি যেভাবে বাংলাদেশকে দেখতেন, যে দাবি নিয়ে আসলে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সেটা জারি রাখার কথা তারা বলছেন। আমরা এখনো অজস্র মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন, রাজধানীর বাইরে থেকে তারা আসছেন এবং আমরা এক এক করে কিংবা একসাথে আমরা সংঘবদ্ধভাবে ছোট ছোট গ্রুপ করে সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করতে দেখেছি। 10টার একটু পরে গিয়েই দক্ষিণ প্লাজার গেটটা খুলে দেওয়া হলো এবং সুশৃঙ্খলভাবেই বলা যায় মানুষ ভেতরে প্রবেশ করছেন, কারণ এত বিপুল সংখ্যক মানুষ যাদেরকে আসলে ঠিকঠাকভাবে শৃঙ্খলার মধ্যে রাখার জন্য তাদেরই সহযোগিতার প্রয়োজন ছিল, সেই সহযোগিতা যারা উপস্থিত হয়েছেন তারা বেশ ভালো মতোই করছেন। নির্দেশনা অনুসারে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তাদের কারো কাছেই তেমন ভারী কোনো বস্তু নেই, কোনো ব্যাগ নেই, তারা কেবল এসছেন এখানে ওসমান হাদির জানাজাতে শরিক হতে এবং একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় ছিলেন যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাধিটা হয় কিনা, এবং পরবর্তীতে আমরা দেখলাম সেটাই চূড়ান্ত হয়েছে। কবর খননের কাজটি প্রায় সম্পন্ন হয়েছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঠিক ডান পাশে, তার সমাধির ডান পাশেই যেখানে অন্যান্য বুদ্ধিজীবীরা আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা রয়েছেন, যাদের মরদেহ, শিক্ষকদের মরদেহ যেখানে সমাধিস্থ করা হয়েছে, সেই জায়গাটিতেই আসলে ওসমান হাদিও শায়িত থাকবেন, তাকে সেখানে আসলে সমাধিস্থ করা হবে। সেই প্রস্তুতি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রয়েছে। এর মাঝখানে আমরা এখন দেখতে পাচ্ছি সবার গন্তব্য এখন একটা জায়গায়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যেখানে আসলে ইতোমধ্যেই সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন। আমরা এইমাত্র খবর পেয়েছি বিএনপির নেতা, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি ইতোমধ্যেই রওনা হয়েছেন এবং তিনিও এই সংসদ ভবনের ভেতরে অবস্থান করবেন, জানাজায় অংশ নেবেন এবং এছাড়াও উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারাও সেখানে অবস্থান করবেন। আমাদের সহকর্মী সবুজ মাহমুদ, তিনি সকাল থেকে ছিলেন, তাকেও আমরা দেখতে পাচ্ছি। সবুজ, যেই মুহূর্তটার জন্য আসলে সকাল থেকে আপনি অপেক্ষা করছিলেন যে সাধারণ মানুষ আসবেন, তারা যারা যায় অংশ নেবেন, আশপাশের চিত্রটা আসলে কেমন হবে সেগুলো আসলে আপনার মাধ্যমে আমরা অপেক্ষায় ছিলাম জানতে পারবো এবং সেই সময়টা চলে এসেছে। আর কিছুক্ষণ পর বেলা 2টায় সব কিছু ঠিকঠাক থাকলে অনুষ্ঠিত হবে জানাজা এবং তার আগে ঠিক এই মুহূর্তে বোধ করি জোহরের নামাজ অনুষ্ঠিত হচ্ছে, সে আয়োজনও চলছে। একটু জানাবেন আসলে সবুজ, চারপাশের চিত্রটা কেমন দেখছেন? সাধারণ মানুষের সাথে আপনার কথা হয়েছে, তাদের কথা একটু শুনে নিতে চাই আপনার কাছ থেকে সবুজ। রাকিব, এই মুহূর্তে আমি কিন্তু সংসদ ভবন এলাকার যে আড়ংয়ের পাশের যে প্রান্তটি আছে সেই প্রান্তে আমি দাঁড়িয়ে আছি। এখানকার চিত্রটি এখন পুরোপুরি ভিন্ন। এখানে লাখো মানুষের ঢল নেমেছে যে শহীদ ওসমান হাদির যে জানাজা, সেই জানাজায় অংশগ্রহণ করতে। আপনি চিত্রটি দেখতে পাচ্ছেন, এখানে লাখো মানুষ এখন সংসদ ভবন এলাকার দিকে যাচ্ছে। এখানে এই যে মিরপুর রোডটি আছে, সেই মিরপুর রোড থেকে মানুষজন, লাখ লাখ মানুষজন এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে এগোচ্ছে এবং যারা যারা আসলে অজু করেনি তারা কিন্তু এখানে বোতলে পানি কিনে সেই কেনা পানি দিয়ে কিন্তু এখানে অজু সম্পন্ন করছেন। এবং এই মুহূর্তে আসলে মিরপুর, ফার্মগেট, শ্যামলী, বিজয় সরণি প্রতিটি দিকে মানুষের ঢল এবং সবার উদ্দেশ্য একটি, যে হাদির যে জানাজা, শহীদ ওসমান হাদির যে জানাজা, সেই ওসমান হাদির জানাজা আসবে। কেউ দূর দূরান্ত থেকে অনেকে, যেহেতু এই এলাকার যান চলাচল সীমিত করা হয়েছে, সেহেতু এই এলাকায়
এলাকায় যান চলাচল আসতে পারেনি, অনেকে কয়েক কিলোমিটার পথ হেঁটে এসে এখানে কিন্তু জানাজায় অংশগ্রহণ করছে এবং বিপুল সমাগম আসলে হয়েছে এখানে। কেউ হেঁটে আসছে, কেউ বাসে এসে, কেউ বা আবার মোটর সাইকেলে এসেছে। সেই মোটর সাইকেলটি যেহেতু এখানে আনতে পারেনি, অনেকে দূরে রেখে এসে এই জানাজায় অংশগ্রহণ করার জন্য অনেকেই পরিবারের সদস্য নিয়ে এসেছে, কারো ছোট বাচ্চা সেই ছেলেটাকে সাথে করে নিয়ে এই জানাজায় শরিক হচ্ছেন। এবং এই বিপুল জনসমাগম কিন্তু প্রমাণ করে শহীদ ওসমান হাদী শুধু একজন ব্যক্তি নন, তিনি একজন কোনো একজন নির্দিষ্ট কোনো রাজনৈতিক নেতা, সে বাংলাদেশের একটি রাজনৈতিক একটি আদর্শ হয়ে দাঁড়িয়েছে। এই যে তিনি একটি চেতনার নাম বলে এখানকার লোকজন জানাচ্ছে। এখানে যারা জানাজা অংশগ্রহণ করতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে যে আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, লক্ষ্য হাদি এই বাংলাদেশে তৈরি হবে, এইভাবে কিন্তু তারা স্লোগান দিয়ে সেই জানাজায় অংশগ্রহণ করছে। এবং মানুষজন তাকে শেষ বিদায় জানাতে নিজের কাজ ফেলে পরিবারকে সময় না দিয়ে তারা আসলে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন হাদির কাছে। এই যে জনস্রোতকে কেন্দ্র করে কিন্তু আইনশৃঙ্খলার যে পরিস্থিতি, সেটি কিন্তু কোনো অবনতি আমরা কোথাও লক্ষ্য করিনি। খুব সুশৃঙ্খলভাবে হচ্ছে। এখানে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল যে কোনো ধরনের ব্যাগ বা কোনো ভারী বস্তু যেন কেউ আসলে নিয়ে না আসে, আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তেমনটাই লক্ষ্য করছি যে এখানে মানুষজন সেভাবে আসছে। এবং যদি অতিরিক্ত এই ভিড় হয়, সেটা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা চ্যালেঞ্জও, যে এই নিরাপত্তা কার্যক্রমটা, ভিড়ের যে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু একটা ঝুঁকি থেকে যায়। জানাজা শেষে হাদির যে মরদেহ, সেটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি, সেই সমাধির পাশে তাকে সমাহিত করা হবে বলে আমরা জেনেছি। এবং সেখানে কিন্তু ইতিমধ্যে তার যে কবর, সেটি খোঁড়া হয়ে গেছে এবং এখানে জানাজাতি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছে, প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে জানাজাটি সম্পন্ন করা না যায়, তাহলে একটি নিরাপত্তা ঝুঁকি থেকে যায়। সুতরাং যেন নির্দিষ্ট সময়ের মধ্যে জানাজা সম্পন্ন করে তার দাফন কার্যক্রম শেষ করা যায়, সেটা তেমনটাই তৎপরতা আমরা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে লক্ষ্য করছি। আপনাকে আমি রাকিব দেখাতে চাই, এখানে কিন্তু অনেকেই জানাজায় অংশগ্রহণ করার জন্য অজু সম্পন্ন করছেন এবং অজু করার জন্য তারা বোতলে পানি কিনে এনে এইখানে অজু করে তারপর সেই জানাজা স্থলে তারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এই এবং যেমনটা বলছিলাম, ইনকিলাব মঞ্চ থেকে কিন্তু তাদের ফেসবুক পেজে জানানো হয়েছে যেন জাতীয় পতাকা ছাড়া অন্য কোনো পতাকা যেন এই সমাধিস্থলে এই জানাজার স্থলে নিয়ে না আসা হয়। এবং আমরা কিন্তু তেমনটাই লক্ষ্য করছি। এখানে আমরা দূরে কয়েকটি জাতীয় পতাকা দেখতে পাচ্ছি, কিন্তু অন্য কোনো পতাকা আসলে আমরা লক্ষ্য করছি না। তার মানে এখানে কিন্তু যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল, সাধারণ মানুষজন সেই নির্দেশনাগুলোকে মান্য করেই কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করছে বলে আমরা লক্ষ্য করছি। এই যে নির্দেশনাগুলো আসলে দেয়া হয়েছে, সেগুলো কিন্তু জানাজাটাকে শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ এবং মর্যাদাপূর্ণভাবে যেন সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যে কিন্তু এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। এবং রাকিব, আপনাকে আরও জানিয়ে রাখি, এই যে মরদেহ বহনের যে অ্যাম্বুলেন্সটি, সেটি কিন্তু নেওয়া হয়েছে আসাদ গেট বরাবর, যে সংসদ ভবনের যে গেটটি আছে, সেই গেট দিয়ে ঢোকানো হয়েছে এবং মানিকমিয়া অ্যাভিনিউর সামনে দিয়ে কিন্তু সেই অ্যাম্বুলেন্সটি নেওয়া হয়নি। এবং এখান দিয়ে শুধু সাধারণ মানুষের চলাচল, যারা জানাজায় অংশগ্রহণ করবে তারা শুধু এখানে প্রবেশ করতে পারছে। আজ আসলে এখানে একটি আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। জাতি আজ একজন শহীদকে বিদায় জানাতে একত্রিত হয়েছে। আমরা যে অ্যাম্বুলেন্সটি অনুসরণ করছিলাম, সেই অ্যাম্বুলেন্সটি ঘিরে মানুষ কিন্তু রাস্তার দুধারেই মানুষজন, এই সাধারণ মানুষজন সেই অ্যাম্বুলেন্সটিকে শ্রদ্ধা নিবেদন করেছে এবং অনেকে নীরবে তাকিয়ে থেকে দোয়া করেছে শহীদ হাজির যেন তাকে যেন বেহেশত নসিব করা হয়। এই ধরনের দোয়া করতেও কিন্তু আমরা সাধারণ মানুষকে দেখেছি। এবং মানুষজনের যে উপচে পড়া ভিড়, এটাই কিন্তু আসলে হাদি যে মানুষের মধ্যে রাজনৈতিকভাবে এবং আদর্শিকতভাবে কতটুকু স্থান দখল করে নিয়েছে, সেটাই কিন্তু প্রমাণ করে।
আমরা কিন্তু সেই চিত্রটি এখানে লক্ষ্য করছি। জানাজা শেষে মরদেহ যেমনটা বলছিলাম, মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি সেখানে, এবং সেই সমাধির পাশেই শহীদ ওসমান হাদিকে চিরনিদ্রায় শায়িত করা হবে, এবং সেই প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। মানুষের মধ্যে কিন্তু একটি চাপা ক্ষোভও আছে যে তাদের জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এই যে যিনি ইনসাফ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে গেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তার যে আন্দোলন সেটিও সফল হয়েছে, এবং উনি যেই জুলাই গণ অভ্যুত্থান তখন রামপুরা এলাকায় সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, খুব কম সময়ের মধ্যে ওনার যে রাজনৈতিক এবং যে আন্দোলনের যে অবদান, দেশের জন্য যে অবদান, সে অবদানে মানুষ কিন্তু তাকে খুব ভালোভাবে নিয়েছে, এবং তার প্রতি মানুষের যে ভালোবাসা এবং যে টান, সেটি কিন্তু এই আজকের এই জনসমাগম এবং তার যে জানা যায় যে মানুষের জনসমাগম সেটি কিন্তু প্রমাণ করে। এবং সবার মুখে আমি বলছিলাম আপনাকে যে স্লোগান দিচ্ছে যে আসলে একটি হাদিকে মেরে ফেললে আসলে এই বাংলাদেশ থেকে হাদিরা মুছে যায় না, হাদিরা চিরজীবন থাকে, এবং সবাই বলছে আমরা সবাই হাদি। আসলে কয়জন হাদিকে তারা খুন করবে বা কয়জন হাদিকে তারা নিঃশেষ করবে? এবং সেই সাথে তারা আরও একটি ক্ষোভের কথা জানিয়েছে যে হাদিকে যারা খুন করেছে সেই খুনিরা কিভাবে দেশের বাইরে পালিয়ে যায়, তাহলে এটা আসলে সরকারের ব্যর্থতা। এই ব্যর্থতার দায় যেন সরকার নিয়ে খুব দ্রুতই যেন এই খুনিদেরকে বিচারের আওতায় আনা হয়। সবুজ, আপনি যখন কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ওপরের একটা ছবি, এবং এখানে যদি আমরা 3টা ভাগে ভাগ করি আমরা দেখতে পাচ্ছি তার 2 অংশই পূরণ হয়ে গেছে, অর্থাৎ এখনও হাতে আধা ঘন্টার উপরে সময় বাকি আছে জানাজা শুরু হওয়ার, কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক মানুষ এই জায়গা আসলে পূর্ণ হয়ে গেছে। এবং আপনি বলছিলেন জোহরের নামাজে অংশ নিতে যারা আসলে অজু করার সুযোগ পাচ্ছিলেন না, তারা পানির বোতল কিনে সেখান থেকে অজু করছেন, এবং তারা হয়তো সেখানে অপেক্ষমান অবস্থায় আছেন। পরবর্তীতে এখান থেকে তারা জানাজা অংশ নেবেন, এবং পরবর্তীতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক যেখানে সমাধিস্থ করা হবে সেই জায়গায় রওনা দেবেন। একটু বলবেন আসলে সবুজ, এখন পর্যন্ত যারা উপস্থিত হচ্ছেন কোন কোন রাস্তা দিয়ে তাদের আসছেন, মূলত তাদের জন্য রাস্তাগুলোকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কিনা? কারণ আমরা একটা খবর পাচ্ছিলাম যে আসলে খেজুর বাগান থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউয়ের সড়ক, মূল সড়ক, সেটা পায়ে হাঁটতে হবে, কারণ এর আগে আর কোনো এর ভেতরে কোনো গাড়ি ঢুকতে পারবে না। এছাড়া আরও 2টো সড়কের কথা বলা হচ্ছিল। মূলত কোন দিক থেকে আসলে মানুষ প্রবেশ করার সুযোগ পাচ্ছেন এবং কোন দিক থেকে আসলে পরবর্তীতে হাদির মরদেহ বের করে নিয়ে যাওয়া হবে সেটা একটু জানাবেন। কথা বলছে, সার্বভৌমত্বের জন্য কথা বলছে, মানচিত্রের জন্য কথা বলছে, তাকে সরিয়ে দিতে হবে বাংলাদেশ থেকে। যুগে যুগে এই ধরনের হাদি আর আসবে না। আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে একটা কথা বলতে চাই, রাজনীতি যে যা করুক, সেটা অপোজিশন হোক আর পজিশন হোক, কোনো মায়ের বুক যাতে আর খালি না হয় বাংলাদেশের রাজনীতি। হাদির সাথে যে আপনার স্মৃতিচারণটা একটু আবার বলবেন। আমরা শুনছিলাম ওসমান হাদির একজন সহযোদ্ধার কথা, এবং এভাবে আসলে যারা উপস্থিত হয়েছেন এখানে তারা একটা শোককে শক্তিতে পরিণত করে এখানে এসেছেন। তাদের ভেতরে ক্ষোভ জমা আছে, আক্ষেপ আছে, এবং তারা আসলে ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবিটা মাথায় নিয়েই তারা আসলে এই জানাজায় সামিল হতে চান। এবং আপনি যখন কথা বলছিলেন সবুজ মাহমুদ এবং আমাদের অন্যান্য সহকর্মীরা যখন তাদের সাথে কথা বলছিলেন, সেই ক্ষোভটা আসলে স্পষ্ট হয়ে ওঠে। এই ফাঁকে দর্শক আপনাদেরকে ছোট্ট একটি তথ্য জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এইমাত্র একটি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদিকে সমাধিস্থ করার লক্ষ্যে মূলত এই অনুরোধটি জানানো হয়েছে। অনুরোধটি এরকম যে ওসমান হাদিকে সমাহিত করা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভিড় না করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ সর্বস্তরের মানুষের কে মূলত এই অনুরোধ জানানো হয়েছে। সার্বিক নিরাপত্তার স্বার্থেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশ পথগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং জনসাধারণের স্বাভাবিক চলাফেরার যে সাময়িক যে অসুবিধা তৈরি হচ্ছে সেটার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করছে। তো মধ্যে আমরা জানি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কবর, তার ঠিক ডান পাশে একটি নতুন অংশ, সেই জায়গার কবরটা
খনন করা হয়েছে ওসমান হাদির জন্য এবং সেই প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। সিন্ডিকেটের যে সভা, সেই সভায় নির্দিষ্ট করে সিদ্ধান্ত নিয়ে তারপরে কাজটি সম্পন্ন হয়েছে বেলা 12টার পর। এবং আমরা এখন ঠিক এই মুহূর্তে সংসদ ভবনের প্রাঙ্গণে আছি, সাধারণ মানুষ অপেক্ষায় আছেন শেষবারের মতন ওসমান হাদিকে বিদায় জানাতে প্রস্তুত বাংলাদেশ, প্রস্তুত জাতি। এবং এরপরে সেই কবরস্থানে অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে যে ছোট অংশটি রয়েছে যেখানে ওসমান হাদিকে সমাহিত করা হবে, সেই প্রস্তুতি পর্ব এখন চলছে। আমাদের সহকবি সবুজ মাহমুদ আছেন, তার মাধ্যমে ছবিটা তো দেখতে পাচ্ছি। সবুজ, ঠিক এই মুহূর্তে আসলে কি চলছে? মানে জোহরের নামাজ শেষ হয়েছে নিশ্চয়ই, এরপর আসলে কি কতক্ষণ লাগতে পারে? এবং আমরা খবর পাচ্ছিলাম জামাত ইসলামীর আমির তিনি এসেছেন, তারও আগে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানাজা অংশ নিতে সংসদ ভবনে ইতিমধ্যে কাছাকাছি পৌঁছে গেছেন যতটুকু আমরা জানতে পেরেছি। সার্বিক চিত্রটা আরও একবার আপনার মাধ্যমে জেনে নিতে চাই। সবুজ, কোনো কিছু উজাড় করে দিবে না, তাহলে আমরা ইন্ডিয়া পাকিস্তানের বিতর্কে যাব না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশ নিয়ে থাকবো। সবুজ মাহমুদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। মূলত সবুজ মাহমুদ ওসমান হাদির যেই সহযোদ্ধা আছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছি। এবং আপনারা জানেন যে গতকাল রাত থেকেই আসলে মূলত মানুষ জড়ো হওয়া শুরু করছিলেন শাহবাগে এবং ধীরে ধীরে এখানে আমরা সবাই একত্রিত হই এবং সেই দিকে যেন মনোনিবেশ করি। এখানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এখানে কিন্তু সাধারণ মানুষ সোচ্চার শুরু করেছে এবং এখানে যারা জানাজায় অংশগ্রহণ করেছে তারা কিন্তু শুধু যে ঢাকায় না, দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং তারা বলেছে যে তারা এখানে আসতে বিভিন্ন ধরনের গতকালকে রাতে এসে ঢাকায় এসে অবস্থান করেছে শুধুমাত্র এই জানাজাটিতে অংশগ্রহণ করার জন্য। তারা বলছে হাদি আসলে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কোনো একক দল না, সে আসলে দেশের সম্পদ, সে আসলে যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের কথা বলেছে সে যেন সবার প্রতি, সে বলেছে যে হাদি বলেছে যে তার শত্রুর জন্য তিনি ইনসাফ চান। এই ধরনের রাষ্ট্রচিন্তা আসলে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে তারা ইতিমধ্যে আগে লক্ষ্য করেনি। সুতরাং হাদি আসলে সবাই হতে চায়। হাদির মৃত্যুতে যে তারা যেমন ব্যথিত হয়েছে, সেই সাথে হাদি হয়ে ওঠার পেছনে তাদের প্রত্যয়টি আরও কঠোর হয়েছে। আমরা এখানে যারা বিভিন্ন প্রান্ত থেকে জানাজায় অংশগ্রহণ করতে এসেছে তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে তারা কোত্থেকে এসেছেন এবং আপনি কোত্থেকে এসেছেন? আমি কেরানীগঞ্জতে আসছি জানাজা শরীক হওয়ার জন্য আর কি। শুধু হাদি সম্পর্কে আপনার ধারণাটা কি? হাদির সম্বন্ধে কোনো একটা ভালো লোক ছিল, মানুষের কাছে শুনছি, এই জন্য চলে আসছি। জি জি, মনের টানে চলে আসছি, আমার কিছু আর বলার নাই। সাধারণ মানুষজন বলছিল যে শুধু নামটাই জানে তার, সেই নামটা জেনেই কিন্তু হাদির জন্য ভালোবাসার টানে এই জানাজায় শরীক হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বাইরে থেকে, কেরানীগঞ্জ থেকেও এখানে এসেছে। এখন আমি আপনাকে যে চিত্রটা দেখাই, এটা হচ্ছে এই প্রান্তটা, আমি যে প্রান্তে দাঁড়িয়ে আছে রাকিব, এটা হচ্ছে যে সংসদ ভবনের যে পাশে আড়ং, সেই আড়ংয়ের প্রান্ত এবং এই দিকে এটা হচ্ছে মিরপুর রোডের রোড। এই রোডে কিন্তু যানবাহন চলাচল সীমিত করার পরও মানুষজনের যে উপচে পড়া ভিড়, সেটি আসলে লক্ষণীয়। অনেক লোকজন বিভিন্ন দূর প্রান্ত থেকে তারা কিন্তু পায়ে হেঁটে তারা কিন্তু এই যে জানাজায় শরীক হওয়ার জন্য তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং আমরা একটু কথা বলতে চাই সাধারণ মানুষ। আপনি কোথেকে এসেছেন? ময়মনসিংহ। জানাজায় অংশগ্রহণ করেন? জি জি। না, আমি একাই আসছি। হাদি সম্পর্কে আপনি কি জানেন? উনি খুব ভালো লোক, সৎ লোক, এই জন্য আসছি। উনি খুব সৎ, বাবার কোনো নাই। রিক্সা দিয়ে যাওয়ার সময় তারে মারছে, গাড়ি নিলে নিতে পারতো কিন্তু গাড়ির গ্লাসাতা করে নাই। একটা সৎ ব্যক্তির লেগে সবাই কাঁদে, আমি না, একা না, সবাই কাঁদে। এই থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমি আসছি কুমিল্লা মুরাদনগর থেকে। আমি বাংলাদেশের মানুষের কাছে একটাই দাবি চাবো যে হাদি ভাইয়ের জন্য, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাইকেই বলবো যে হাদি ভাইয়ের জন্য দোয়া করার জন্য। আমি একটাই অনুরোধ,
সবাইকে বাংলাদেশের সব মানুষকে বলবো যে হাদি ভাইয়ের জন্য দোয়া করার জন্য। হাদি ভাই একটা শহীদ হয়েছে, এটাই আমরা চাই, হাদি ভাইকে সবাই দোয়া করুক। আমি আমার কাছে এটাই কামনা। আচ্ছা, এখানে কিন্তু রাকিব, আপনি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবক যারা আছেন তারা কিন্তু শৃঙ্খলা বজায় রাখার জন্য রাস্তার মধ্যে আসলে কোনো মানুষজনকে থাকতে দিচ্ছে না। তারা যেন ফুটপাত ব্যবহার করে বা রাস্তার এক ধার ধরে এই জানাজায় অংশগ্রহণ করে এবং যান চলাচল যেন নির্বিঘ্ন থাকে, এমনটাই কিন্তু চেষ্টা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং হাদির যে শহীদ হাদির যে জানাজা, সেই জানাজায় শরিক হওয়ার জন্য তারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্নভাবে তারা কিন্তু এসে এই জানাজায় অংশ করছে এবং লাখো মানুষ